1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। আজকে এই আলোচনা যখন আমরা করছি 2015 সালে দাঁড়িয়ে যে কিভাবে 150 বছরের ঐতিহ্যপূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলঙ্কিত হচ্ছে, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে 70-এর অরাজকতা আবার ফেরত এলো কিনা। আমাদের মনে হয়েছে যে 1948 সালের 23শে জানুয়ারি প্রথম এ রাজ্যের দায়িত্বভার নিয়ে বিধানচন্দ্র রায় যে বিবৃতিটা রেখেছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে আমাদের একটা দলতন্ত্র দীর্ণ রাজ্যে, দলতন্ত্র দীর্ণ শিক্ষাঙ্গনে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি পড়ছি, আমি কোনো দলের অন্তর্ভুক্ত নহি, কোনো দল বা উপদলের সহিত আবদ্ধ থাকিতে আমি অস্বীকার করিয়াছি। আমি এই পদ গ্রহণ করিয়াছি এই কারণে যে আমার এইরূপ দৃঢ় প্রত্যয় হয় যে জনসাধারণ এক্ষণে এমন একটি মন্ত্রিসভার জন্য আগ্রহশীল যাহাদের কোনরূপ দলগত অনুরক্তি থাকিবে না। মন্ত্রিসভার দলতন্ত্রের কথা বলছিলেন বিধান রায়। আমার বিস্ময় হয়, আমার কৌতূহল হয় এই জানতে যে এই 2015 সালের 1 জুলাইতে যখন শিক্ষাঙ্গনে দলতন্ত্র একেবারে শেষ অবধি শিকড় ছড়িয়েছে, শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ হলে শিক্ষামন্ত্রীও তার পদ ভুলে যান, দায়িত্ব ভুলে যান এবং দলের মহাসচিব হিসেবে বিবৃতি দেন। সেই যুগের মানুষরা আজ থাকলে কি বলতেন? আমাদের আজকের বিষয় কলঙ্কিত কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ছাত্ররূপী বহিরাগতদের মার শিক্ষকদের নির্বিকার শিক্ষামন্ত্রী। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন ঈশিতা মুখোপাধ্যায়, নিগৃহীত হতে হয়েছে তাকে, অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়, আছেন মিরাতুন নাহার, শিক্ষাবিদ এবং লেখক। অন্যদিকে রয়েছেন আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আছেন দেবনারায়ণ সরকার, অধ্যাপক, এবং দেবাশিস সরকার, অধ্যাপক। বিশ্বনাথ চক্রবর্তী আরেকজন অধ্যাপক আমার অন্য স্টুডিওতে, এবং সরাসরি এই আলোচনায় অংশগ্রহণ করেছেন দিব্যেন্দু পাল, নিগৃহীত অধ্যাপক। তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা এই ঘটনায় আসব, তার আগে আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের দেখাবো যে প্রায় রাজনৈতিক সংঘর্ষের মতো চেহারা নিল, কিন্তু যারা আক্রান্ত হলেন, যারা আহত হলেন তারা সবাই মাস্টারমশাই, তথাকথিত মানুষ গড়ার কারিগর। কারুর চশমা পড়ে গেল, জামা কাপড় ছিঁড়ে গেল, কারুর ব্যাগ কাঁধ থেকে খসে গেল, আর আক্রমণকারীরা ছাত্ররূপী বহিরাগত। এই ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানোর অভিযোগ। এবার একেবারে খাস কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় চত্বরেই আক্রান্ত অধ্যাপকরা, বেধড়ক মারধর, নজিরবিহীন হেনস্থার অভিযোগ। রেহাই পেলেন না মহিলা অধ্যাপকেরাও। ঘটনার সূত্রপাত বুধবার বেলা 12টা নাগাদ। একাধিক দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে অবস্থান বিক্ষোভ দেখাতে জড়ো হন অধ্যাপক ও শিক্ষাকর্মীরা। কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে তারা দেখেন ততক্ষণে হলঘরের দখল নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অধ্যাপকদের দেখে তারা স্লোগান দিতে শুরু করেন। অসহায় বোধ করে অধ্যাপকেরা নিচে নেমে যান। কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন উপাচার্য এবং সহ উপাচার্য। তাদের সঙ্গে অধ্যাপকেরা ওপরে উঠতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফের তাঁদের সেখানে বাধা দেন বলে অভিযোগ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শিক্ষাঙ্গন তখন রণক্ষেত্র। বেশ কয়েকজন শিক্ষকের জামা ছিঁড়ে দেওয়া হয়। চোখের চশমা তখন মাটিতে, কাঁধের ব্যাগ লুটোপুটি খাচ্ছে। 150 বছরের পুরনো বিশ্ববিদ্যালয় তখন সাক্ষী ছাত্রের হাতে শিক্ষকের আক্রান্ত হওয়ার কলঙ্কিত অধ্যায়ের। খোদ উপাচার্যের সামনে অধ্যাপকদের মারধর করা হয় বলে অভিযোগ। ছাড় পাননি মহিলা অধ্যাপকেরাও। অভিযোগ, হেনস্থার শিকার হতে হয় তাদেরও। আজকে আমরা যখন আসছি আমাদের ধর্ণা মঞ্চে, নির্দিষ্ট সময়ে আমাদের জায়গাটা চূড়ান্তভাবে দখল করা রয়েছে এবং প্রায় পেশি শক্তি প্রদর্শিত হচ্ছে। আমরা আক্রান্ত হয়েছি। সবথেকে দুঃখজনক, আজকে আমাদের এই মাঝে পড়ে মাননীয় উপাচার্য যতদূর সম্ভব আক্রান্ত। এমনকি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের অন্দরে শাসক দলের ছাত্র সংগঠনের হাতে খোদ উপাচার্য সহ উপাচার্যকেও হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ অধ্যাপকদের। দিব্যেন্দুর গায়ে আঘাত লেগেছে, দিব্যেন্দুকে ঠেলে মারছে, আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, মহিলা কর্মচারীদের ঠেলে সরিয়ে দিচ্ছে। ভাইস চ্যান্সেলরকে দেখতে পেলাম, সহ উপাচার্যকে দেখতে পেলাম, সহ উপাচার্য ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দিয়ে তারা আমাদের গায়ে আঘাত করেছে। এরা আমাদের ছাত্র নয়। তবে এত সহজে শিক্ষকদের রেহাই দেননি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। সেনেট হলে গিয়ে যখন অধ্যাপকেরা বসেন তখন সেখানে ফের হাজির হয়ে যান তারা। শিক্ষকদের সামনে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। হাততালি দিতে দিতে স্লোগান, মিছিল।
যদিও এত কিছুর পরও তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতার দাবি তার ছেলেরা নাকি কিছুই করেননি, সবটাই নাকি সিপিএম পন্থী অধ্যাপকদের চক্রান্ত। আমার ছেলেরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে, তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই। অভিযোগ তো সিপিএম এর লোকজনেরা করছে। এখানেই থেমে না থেকে জোড়াসাঁকো থানায় পাল্টা নিগ্রহের অভিযোগও দায়ের করে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির এজিএস রুমানা আক্তারের অভিযোগ, দুজন ছাত্র মণিশঙ্কর মণ্ডল এবং ইলিয়াস আক্তার এদিন বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছেন। নিগ্রহকারী হিসেবে ভোলা দে, রণজয় মুখোপাধ্যায়, ব্রহ্মানন্দ মাঝি ও গোপীনাথ মুখোপাধ্যায় এই 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের এই অভিযোগের প্রেক্ষিতে মামলাও রুজু করেছে পুলিশ। আর এই সব দেখে অনেকেই বলছেন, ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমি সরাসরি চলে যাব দিব্যেন্দু পালের কাছে। দিব্যেন্দু বাবু, আমি প্রথমে জানতে চাইবো, জোড়াসাঁকো থানায় আপনারা অর্থাৎ অধ্যাপকরা হামলা চালিয়েছেন, এই অভিযোগে টিএমসিপি একেবারে থানায় গিয়ে অভিযোগ করেছে। কি ঘটনা হয়েছে, কারা হামলা চালালো, আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনি আহত হয়েছেন। নমস্কার, আমি প্রথমেই বলি অনেকেই উদ্বিগ্ন, তাই আমি এখন ঠিক আছি। 1, 2 হচ্ছে আমাদের এই আন্দোলনটা বা আজকে কর্মসূচিটা কেবলমাত্র আজকের নয়। আমি প্রথমেই বলে রাখি, আমাদের যারা মনোনীত সিন্ডিকেট সদস্য তারা শুনছেন কিনা আমি জানি না, বিভিন্ন সরকারি আধিকারিক রয়েছেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা মনোনীত হয়ে আমাদের সিন্ডিকেটটা চালাচ্ছেন, আমাদের কেউ কেউ বন্ধু বলেন ছড়ি ঘোরাচ্ছেন। 25 তারিখ 41 দিন পর আমাদের দাবিতে যে সিন্ডিকেট মিটিংটা ডাকা হয়েছিল, সেখানে আমরা 10 মিনিটের জন্য আমাদের কথা বলার আবেদন রেখেছিলাম। সেদিন যদি আমাদের 10 মিনিটের কথাটা তারা শুনতেন বা না শুনে তারা পালিয়ে না যেতেন বা নিজেদের শক্তি প্রদর্শন না করতেন, আজকে বোধহয় এই ধরনের কলঙ্কজনক অধ্যায়টার সামনে গোটা রাজ্যকে সম্মুখীন হতো না। আমাদের ঘোষিত কর্মসূচি ছিল, আপনারা সবাই জানেন, আমরা স্যার আশুতোষের জন্মদিনে 7 ঘন্টার অনশন করেছি। আমরা এর আগে অবস্থান করেছি এবং মঙ্গলবার থেকে শুক্রবার আমরা ঘোষণা করেছিলাম এবং আমাদের রেজিস্ট্রারকে আমরা চিঠি দিয়ে জানিয়েও রেখেছিলাম যে 12টার থেকে 4টে আমাদের ধর্ণা কর্মসূচি চলবে, আমাদের দাবি দাওয়াগুলো যতক্ষণ না আদায় হচ্ছে। আমাকে যদি কেউ বলে দিতে পারে যে এর কোন ফর্মটা ছিল অগণতান্ত্রিক বা অশান্তিপূর্ণ, আমরা তবে সেভাবেই বিষয়টাকে দেখব। এবং আমরা যখন আজকে 12টার সময় আমাদের নির্দিষ্ট কর্মসূচি অর্থাৎ ধর্ণা মঞ্চের দিকে এগোতে যাই, আমরা দেখি যে আমাদের এই জায়গাটা বেশ কিছু গ্রুপ অফ পিপল তারা যাকে বলে অকুপায় দখল করে রেখেছে এবং সিঁড়ির মধ্যে একটা ব্যারিকেড তৈরি। আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমাদের ঘোষিত শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি, আমরা সেই জায়গায় যেতে পারবো না, আমরা কোথায় রয়েছি। আমরা প্রথমে ওঠার চেষ্টা করি শান্তিপূর্ণভাবে, আমাদের মহিলা সদস্যরা, এবং আপনারা জানেন এই মুহূর্তে আমরা একটা যৌথ মঞ্চ তৈরি করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারটা রক্ষার জন্য। আমাদের সদস্যরা যখন, বিশেষ করে মহিলা সদস্যরা যখন এগোতে শুরু করে, চূড়ান্তভাবে অপমানিত করা হয়, চূড়ান্ত প্ররোচনা তৈরি হয়। তারপর আমাদের মাননীয় উপাচার্য আসেন, সহ উপাচার্য শিক্ষা আসেন। আবার আমরা যখন যাওয়ার চেষ্টা করলাম, প্রায় সিঁড়ির প্রান্তে যখন পৌঁছে গেছি, অকথ্য প্ররোচনা সত্ত্বেও এবং প্রায় ঠেলে আমাদের নিচে গড়িয়ে দেওয়ার চেষ্টা সত্ত্বেও, আমরা যখন প্রায় সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেছি, উপাচার্য আমাদের প্রায় কাছাকাছি ছিলেন, হঠাৎ কয়েকজন দেখলাম আমার হাত ধরে ওদের ভেতরে টেনে নেয় এবং তারপরের বিষয় এটা আর বলার অপেক্ষা রাখে না, আমাকে প্রায় ফেলে দেওয়া হলো, মাটিতে নিচে ফেলে দেওয়া হলো। এবং যা চলে এই রকম সময় আর বিবরণ দেওয়ার মতো মানসিক অবস্থা নেই, সবটা আমার মনেও নেই। আমি কৃতজ্ঞ আমাদের কর্মচারী বন্ধুরা এবং আমাদের ফিজিক্সের একজন অধ্যাপক, আমাদের সহকর্মী অরিত্র, যেহেতু ওকে ওরা চিনত না বলে ওকে আইডেন্টিফাই করতে পারেনি, ও কিন্তু শেষ আক্রমণটা, যেটা হয়তো একটি চূড়ান্ত দুর্ঘটনা ঘটাতে পারত, শেষ আক্রমণটা কিন্তু আমাদেরই অধ্যাপক বন্ধু পিঠ দিয়ে
বাঁচিয়ে দিয়েছেন। দীপেন্দু বাবু, আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে আপনার কাছে। এক হচ্ছে যে আপনি হাসপাতালে গেছিলেন কিনা, এমসি অর্থাৎ মেডিকেল রিপোর্ট তৈরি কিনা। এই জন্যই আমি এমসির কথাটা বলছি, তার কারণ ফর্মালি থানায় গিয়ে টিএমসিপি কমপ্লেন করেছেন যে আপনারা আক্রমণ চালিয়েছেন, অধ্যাপকেরা হামলা চালিয়েছে, আপনারা কোনো পাল্টা অভিযোগ করার কথা ভাবছেন কিনা, আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যারা এই ঘটনা ঘটালো, যারা ওই সময় ওই জায়গায় দাঁড়িয়েছিল, তাদের কাউকে চিনতে পেরেছিলেন? তারা কি আপনাদের ছাত্র কোন ডিপার্টমেন্টের? প্রথম প্রশ্নের উত্তরে বলবো যে আমরা ফর্মালি সিদ্ধান্ত নিয়েছি আমরা সরাসরি থানায় কোনো অভিযোগ করব না, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। আমরা জানি ভাস্করচন্দ্র দাসের নিগ্রহ, আমরা জানি রোশনারার বিরুদ্ধে কি হয়েছে, কিভাবে পাল্টা থানায় এফআইআর করা হয়েছে এবং পুলিশ কি করেছে, এবং সেখানে আমরাও অভিযোগ করেছিলাম। ফলে আমরা সরাসরি থানায় আমরা অভিযোগ করব না। কিন্তু দুর্ভাগ্যজনক হলে ওটা সত্যি, যখন আমাদের অধ্যাপক কলিগরা যখন আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং আরেকজন আমাদের কর্মচারী বন্ধুকে হাসপাতালে নিয়ে যায়, আপনি যে ফর্মালিটিজের কথা বললেন, আমাদের জুলজির 2 জন অধ্যাপক এবং আমাদের ইলেকট্রনিক সায়েন্সের আরেকজন অধ্যাপক, 3 জনে মেডিকেল কলেজের ওই যে ঘরটায় যেতে হয় এমসির জন্য, ওটা যখন রেকর্ড করাতে যায়, আমরা দেখলাম এলাকার সুপরিচিত কোনো একটি রাজনৈতিক দলের নেতা, আমি কোনো নাম এখানে বলছি না, সরাসরি তাদেরকে থ্রেট করে, অকথ্য গালাগালি দেয় এবং ওই এমসি করার ঘর থেকে কিন্তু বের করে দেয়। কি বলছেন আপনি? বলছেন হাসপাতালে তারা উপস্থিত হয়ে গেছিল? হাসপাতালে সরাসরি ওই লোকাল নেতৃত্বে, লোকাল রাজনৈতিক দলের নেতৃত্ব, এবং আমরা দেখেছি পরে ঘটনার পরে তারা ক্যাম্পাসেও কিন্তু ছিলেন, ক্যাম্পাসের মধ্যেও ছিলেন, দারভাঙ্গা বিল্ডিং এর ওই দোতলায়ও তো তাদের উপস্থিতি দেখা গেছে। সব থেকে বড় কথা, 25 তারিখ যখন আমরা প্রায় 300 জন ওখানে অনশন করছিলাম, তখনও কিন্তু সেই নেতা, স্থানীয় নেতা কিন্তু সেখানে এতটাই সাহস বলতে পারেন বা এতটাই প্ররোচনা করতে পারেন, শান্তিপূর্ণ অবস্থানের সামনে গিয়েও কিন্তু তারা বা তিনি দাঁড়িয়েছিলেন। আমরা উপেক্ষা করেছি, কারণ আমাদের কাছে কিন্তু শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ফর্মটাই একমাত্র ফর্ম। আজকেও কিন্তু পাল্টা মানে আইনের পথে হেঁটে পাল্টা অভিযোগ, আপনাদের দিক থেকে কোনো অভিযোগ যদি থানায় না করা হয়, আজকে আপনাকে আমি দেখাচ্ছি রাজ্যের শিক্ষামন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় কিন্তু ঘটনাটার নিন্দা করেছেন এমন নয়। তিনি বলেছেন যে ভিসির কাছ থেকে তিনি রিপোর্ট চেয়েছেন এবং তার কাছে খবর আছে যে ছাত্ররা আক্রান্ত হয়েছে, সেটা সত্যি কিনা তিনি খতিয়ে দেখবেন। অর্থাৎ সমর্থনের পাল্লা এখনো পর্যন্ত তথাকথিত হামলাকারী যাদের আপনারা বলছেন, সেই কোট আনকোট হামলাকারীদের দিকেই ভারী আছে। আমি দ্রুত একবার দেখাবো যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই ঘটনার পরে ঠিক কি বিবৃতি দিলেন, এবং অবশ্যই সাংস্কৃতিক জগৎ কার্যত স্তম্ভিত। কবি শঙ্খ ঘোষ তিনিও সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। ঐতিহ্যের শ্বেত শুভ্র দেওয়ালে নৈরাজ্যের কালি। এককালে স্যার আশুতোষ মুখোপাধ্যায় যে শিক্ষাঙ্গন আলোকিত করেছেন, বুধবার তারই অলিন্দে এক রাশ অন্ধকার। আক্রান্ত হলো শিক্ষা, মাথা হেট বিদ্বজ্জনেদের। কবি শঙ্খ ঘোষ বলছেন, শিক্ষা জগতে ধারাবাহিক সর্বনাশের আরও এক লজ্জাজনক উদাহরণ হয়ে রইল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, সবাই এক বাক্যে বলছেন এদিনের ঘটনায় মাথা হেঁট হয়ে গেল। আমার ধারণা এটা একটা ছাত্র সমাজের পক্ষে, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা অশনির সংকেত। ঘটনাকে আমি নারকীয় ঘটনা বলতে চাই। আর যে পশ্চিমবাংলার ছাত্ররা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে ভাবতেই তো আমার চমকে উঠতে হয় যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি হবে। কিন্তু যে যাই বলুন না কেন, শিক্ষামন্ত্রীর কাছে সবটাই মিথ্যে। সংবাদ মাধ্যমে অপপ্রচার, উল্টে তার কাছে নাকি খবর আছে অধ্যাপকেরা নন, ছাত্ররাই মার খেয়েছেন। কোনো তো অভ্যেসেই আছে এদের কিছু একটা মিথ্যা কথা, মিথ্যাচার। আমি শুনেছি ছাত্রদের গায়ে নাকি হাত পড়েছে, সেটাও আমার খবর নিতে হবে, সেটা সত্যি না মিথ্যে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের রোষ থেকে রেহাই পাননি খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যদিও সর্বশক্তিমান শিক্ষামন্ত্রী জোর গলায় বলছেন উপাচার্যই নাকি জানিয়েছেন এমন কিছুই হয়নি। ভিসি নিজে বলেছেন আমার কিছু হয়নি। আমি আপনাকে বলছি দ্ব্যর্থহীন ভাষায়, ভিসি আমায় বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটে। শিক্ষামন্ত্রীর এই দাবি শুনে হতবাক শিক্ষামহলের অনেকেই। তাদের প্রশ্ন, একজন উপাচার্য কি করে বলবেন যে তারই বিশ্ববিদ্যালয়ে তারই পুত্র সম ছাত্র নেতাদের হাতে তাকে হেনস্থা হতে হয়েছে? তাও আবার কাকে? শিক্ষামন্ত্রীকে। বললে কি ব্যবস্থা হয়ে যাবে?
তাছাড়া উপাচার্য হিসেবে তাকে তো এই রাজ্য সরকারের সঙ্গেই উঠতে বসতে হবে, ফলে তাদের বিরুদ্ধে মুখ খোলা কি তার পক্ষে সম্ভব হবে? তাই আদর্শ শিক্ষক হিসেবে যা করার তিনি তাই করেছেন, প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে চাননি। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষামহলের একটাই প্রশ্ন, আজকের দিনের জন্য অন্তত চোখ থেকে রাজনীতির চশমা খুলে কি পার্থ চট্টোপাধ্যায় এটুকু বলতে পারতেন না যে অধ্যাপকদের সঙ্গে যদি কোনো ধরনের অপমানজনক আচরণ হয়ে থাকে তার জন্য তিনি ব্যবস্থা নেবেন? কিংবা শিক্ষাঙ্গনে এই অশান্তি কাম্য নয়? কিংবা কেন অধ্যাপকদের বিক্ষোভ তুলতে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন সেই প্রশ্ন তুলে মৃদু ধমক দিলে কি শিক্ষামন্ত্রীরই জয় হতো না? এক্ষেত্রে তো সেই তৃণমূলের মহাসচিবই শেষ কথা বললেন। সিভি রামন, অমর্ত্য সেনদের শিক্ষাঙ্গনে এই কীর্তিমানদের তাণ্ডব দেখার পরও কি করে সেই চেনাপথে হাঁটলেন পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্ন শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। ঈশিতা দেবী, আপনি শুনলেন যে স্বয়ং শিক্ষামন্ত্রী কি বলছেন। এক হচ্ছে ভিসি তাকে বলেছেন এরকম ঘটনাই ঘটেনি, কোথায় ন্যায় বিচার পাবেন আপনারা? উল্টে আপনাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, কারণ ফর্মালি পুলিশ কেস গ্রহণ করতে পারে। ন্যায় বিচার হবে, তার কারণ একটু খোঁজ নিন, যারা এসেছিলেন প্রত্যেকের ছবি আছে। কোথায়, পশ্চিমবঙ্গের কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে তারা পড়ে, আমি তাদের আইডি কার্ড দেখতে চাই। দেখবেন শিক্ষামন্ত্রী কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ে তারা পড়ে। আজকে যখন ঘটনা ঘটেছে তখন ক্রমাগত আমাদের প্রত্যেক শিক্ষকের কাছে ফোন এসেছে তাদের ছাত্র, তাদের রিসার্চ স্কলারদের কাছ থেকে, স্যার ম্যাডাম আপনারা ঠিক আছেন তো, ন্যায় বিচার পাবো না? আমাদের ছাত্র ছাত্রী আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আমরা ন্যায় বিচার পাবো না? একজন শিক্ষামন্ত্রী কি বলছেন তাই দিয়ে একাডেমিক ওয়ার্ল্ড চলবে না। আজকে কেন এই পরিস্থিতি হলো? আমাদের অবস্থানটা কিসের জন্য? স্বাধিকারের জন্য। কিসের স্বাধিকার? আজকে বহুদিন যাবত এই সিন্ডিকেট শুনলেন, চালাচ্ছেন যারা, তারা আমার বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। আমাদের ফ্যাকাল্টি কাউন্সিল নেই, আমাদের স্ট্যাচুট নেই, ইউনিভার্সিটির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলার ক্ষমতা নেই। আপনি আমার বলুন, এই সমস্ত পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি আরেকটা দৃশ্য তো আজ গোটা রাজ্যের মানুষ, ইনফ্যাক্ট গোটা পৃথিবীর মানুষ দেখলেন যে সেনেট হল, সিন্ডিকেট রুম, সেখানে আপনাদের অধ্যাপকরা বসে আছেন, সামনে, মুখের সামনে, কানের পাশে ইচ্ছাকৃতভাবে হাততালি দিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, স্লোগান হচ্ছে। সেনেট হলের ঐতিহ্য, এই ছাত্র শিক্ষক সম্পর্ক দেখে আমরা বড় হয়েছি নাকি? আমি বারবার বলছি, সকাল থেকে বারবার বলছি, এদের আমরা চিনি না, এদের আমরা চিনি না, এরা একটু আইডি কার্ড চাই। এরা, আমি টেলিভিশনের মাধ্যমে বলছি, আপনারা চিন্তা করবেন না, এরা ছাত্র নয়, ক্লাসে বসা ছাত্র নয়, ক্লাসে বসা ছাত্র এই কথা বলে না, এরা এলাকার মানুষ। আমি দ্রুত একবার দেখাবো যে ঘটনা কার্যত এই বড় কলঙ্কিত ঘটনার পরেও আমাদের স্তম্ভিত করে দিয়েছে, সেটা হচ্ছে যারা হাততালি দিয়ে অধ্যাপকদের অপমান করছিলেন তারা কি ছাত্র, তারা কি করে সেনেট হল বা সিন্ডিকেট রুমের ভেতরে ঢুকলেন, এ প্রশ্ন কিন্তু শিক্ষিত প্রত্যেকটি মানুষের। আপনাদের দেখাবো যে একেবারে প্রেসিডেন্সির হামলার ঘটনা আমরা জানি, অভিযোগ যে সেই হামলার ঘটনায় যারা অভিযুক্ত, যারা হামলার ঘটনায় যুক্ত বলে শোনা যায়, তাদেরও আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই অ্যাকশনে দেখা গেছে। তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই। আমরা কি গুন্ডা? তারা আমাদের সন্তানের মতো, তাদের আমরা মারবো? অধ্যাপকদের ছাত্রনেতা বলছেন হুলিগান। শাসক দলের ছাত্র সংগঠনের সর্বময় কর্তার মুখে এই ভাষা শুনে হতবাক অনেকেই। হুলিগান আক্ষরিক অর্থে যার মানে হলো রাস্তার গুন্ডা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুন্ডামির অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে, আর তার নেতাই কিনা অধ্যাপকদের বলছেন হুলিগান। তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই। এবার দেখুন এই ছবিটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সার দিয়ে বসে আছেন অধ্যাপকেরা, তাদের সামনে ব্যঙ্গাত্মক হাসি মুখে হাততালি দিয়ে চলেছেন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকেরা, যাদের অনেককে দেখেই মনে হচ্ছে তারা যদি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ডিঙিয়েও থাকেন তাহলেও পেরিয়ে বাইরে এসেছেন কমপক্ষে এক দশক আগে। এদের দেখে কি মনে হচ্ছে এরা ছাত্র? ভালো করে দেখুন মুখগুলো।
কি ভেতরে কি বাইরে, ছাত্র সুলভ বিষয়ের ছিটে ফোটাও নেই এদের মধ্যে, না বয়স না আচরণ। আর শিক্ষকদের মুখের সামনে এই হাততালি দেওয়ার ছবিতে তো অনেকেরই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এ কোন শিক্ষা? তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই, অভিযোগ তো সিপিএম এর লোকজনেরা করছে। কিন্তু শিক্ষা মহলের পাল্টা বক্তব্য, শিক্ষক ছাত্রের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে এভাবে ব্যঙ্গবিদ্রুপ। এদিন শাসক দলের যে নক্কারজনক তাণ্ডবের সাক্ষী রইল কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযোগ, তার নেতৃত্বে ছিলেন সৌরভ অধিকারী, যে তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে এর আগে সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশেন আরার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযোগ, সেই সৌরভ অধিকারী এদিন অগ্রণী ভূমিকা নেন 150 বছর প্রাচীন বিশ্ববিদ্যালয়ের এই কলঙ্কিত অধ্যায়ে। তার হাততালির এই সেই ছবি। এটা এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, গায়ে সয়ে যাচ্ছে, কিন্তু এটা ওদের মেসেজটা এরকম যে এরকমই চলবে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। আমরা 4টে বামপন্থী ছাত্র সংগঠনের আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিল করব। অন্যান্য যে বাম ছাত্র যুব সংগঠনগুলি আছে বা অন্যান্য ছাত্র যুব সংগঠন, আমরা আহ্বান জানাচ্ছি শিক্ষামন্ত্রী, ওনার কাছে গিয়ে লাভ নেই, কারণ উনিও এর পার্ট। প্রতিবাদে পথে নামছেন অধ্যাপকেরাও। বৃহস্পতিবার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কালো ব্যাজ পরে মিছিল করবেন তারা। ধিক্কার জানাবেন শিক্ষাঙ্গনের বুকে এমন তাণ্ডবের। কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। আনন্দদেব বাবুর কাছে যাবো। স্যার, আপনি ঘটনাস্থলে ছিলেন, আমার তপন সিংহের ফিল্ম মনে পড়ে যাচ্ছে যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। কি করে দেখবেন, ঘটনা তো ঘটেইনি। আমি গেছিলাম ওদের ওখানে আজকে। তার আগে সুমন, আপনি যেটা দিয়ে আরম্ভ করেছেন, আমি সেই প্রসঙ্গে দুটো কথা বলবো। বিধানচন্দ্র রায়কে আমি খুব কাছ থেকে দেখেছি। আমরা যখন ছাত্র তখন দি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট উনি, আমি ডিগ্রিও নিয়েছি ওর কাছে। একটা ঘটনা মনে পড়ে, এক কংগ্রেস সদস্য তার ঘরে ঢুকে বলেছিলেন, আমাকে কংগ্রেস অফিস থেকে পাঠানো হয়েছে, এই জিনিসটা আপনাকে করে দিতে হবে। বিধান রায় বলেছিলেন, এটা পার্টি অফিস নয়, পার্টির কথা পার্টি অফিসে যাবে, আমার ঘর থেকে বেরিয়ে যাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওনার তত্ত্বাবধানে টিগুনা সেন, সুশোভন সরকার, অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ বহু তৎকালীন সিপিআইয়ের, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্য এরম লোকদের নিয়েছেন, কারণ জানতেন তারা খুব প্রথিতযশা প্রতিষ্ঠিত শিক্ষক এবং যাদবপুরকে তুলতে গেলে তাদের আনতে হবে। এই মুখ্যমন্ত্রী দেখেছি, এই শিক্ষামন্ত্রীকে দেখে আমার মনে হচ্ছে ভয়ঙ্কর পক্ষপাত দুষ্ট। শিক্ষামন্ত্রী যদি দলতন্ত্রের ঊর্ধ্বে উঠতে পারতেন, তার যদি মানসিকতা স্বচ্ছ হতো, প্রথমেই তিনি বলতেন, এই যে লোকেরা শান্তিপ্রিয়ভাবে শিক্ষকরা যেখানে অবস্থান করছে, তাদের আন্দোলন সম্বন্ধে তার যা ধারণা থাকুক আলাদা, সেইখানে কেন এরা প্রবেশ করে অশান্তির সৃষ্টি করবে। এই কথা না বলে যে শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে রিপোর্ট এসছে, কিছু হয়নি, আমি তো শুনেছি মাস্টারমশাইরা মেরেছেন, সেই শিক্ষামন্ত্রী তার পদে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এবং তিনি পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে যারা এই অশোভন দুর্বৃত্তায়ন করেছে তাদের প্রশ্রয় দিচ্ছেন। আমি একজন শিক্ষক হিসেবে দাবি করছি যে এই ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম একজন শিক্ষামন্ত্রী হয়েছেন যিনি শিক্ষকতা জীবনে করেননি। বামফ্রন্ট আমলে জ্যোতি বসু কিছুদিন ছিলেন সৌম্য ঘোষ যাওয়ার পর। আমার কাছে মনে হয় তিনি শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। শুধু এই ঘটনা নয়, যাদবপুর অধ্যক্ষ নিগ্রহ, আজকে উনি বলছেন যে ছাত্ররা আক্রান্ত কিনা দেখতে হবে। এই ছাত্র দরদ কোথায় ছিল যাদবপুর আন্দোলনের সময়? থাকেনি। মানে আমি বলছি যে ছাত্রদের জন্য যা দরদ থাকবে তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আর যাদবপুরে নেই। দরদ হচ্ছে তার পার্টির যে দুর্বৃত্তরা তাদের জন্য দরদ। শিক্ষকের গায়ে হাত পড়বে কোন বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে আজ পর্যন্ত? এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি এবং যারা ঘটিয়েছে এদের উত্তর দেবে কিন্তু সাধারণ মানুষ। এদের একদিন শাস্তি পেতেই হবে যদি যারা আজ প্রশাসক আছেন এদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে। শাস্তি কি বলছেন? আমি বলছি উল্টো তো এফআইআর হয়েছে, মানে কাল পুলিশ কেস, এটাই তো কালচার। এই যে অধ্যাপকরা মার খেলেন তাদের বাড়িতে পুলিশ যাবে। সুমন, এটাই তো কালচার
যাদের এটাই তো বাড়িতে হয়। গিয়ে খুন করে আসছে, আপনি তো জানেন, যার বাড়িতে গিয়ে মেরে আসছে, জামিন তাকে দিতে হবে, সরকারি উকিল দাঁড়াবে না। এটা কি পক্ষপাত দুষ্টতা ছাড়া কি? নিজের দলের লোককে আগলে রাখতে হবে যাতে আবার তারা গিয়ে এই ধরনের দুর্বৃত্তায়নের বৃত্ত থাকতে পারে। ছাত্র দরদ ওনার যদি থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয়ে যে অসুবিধা চলছে, ছাত্র শিক্ষক সম্পর্ক কিচ্ছু নষ্ট হয়নি। আমাদের ক্লাসের ছাত্র তো তার সমস্যা হচ্ছে, একটার পর একটা অনুদান আমাদের এখানে এসেছে, নানান প্রশ্ন তুলে সেটা ব্যবহার করতে দেওয়া হয়নি। আর্কিওলজিস্টের এক্সকাভেশন পর্যন্ত আটকে গেছে রাজ্য সরকারের কৌতূহলী জিজ্ঞাসায়। ফিনান্স অফিসারের বদলে একজন রাজ্য সরকার থেকে ফিনান্সিয়াল অ্যাডভাইসার এসেছেন যিনি জানেন না যে ইউনিভার্সিটিতে কিভাবে খরচ হয়। এত প্রজেক্ট আসবে, এগুলো বন্ধ হয়ে যাবে। আমার সরাসরি প্রশ্ন যে আজকের ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতারা কি করছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে? প্রেসিডেন্সির হামলায় যারা যুক্ত ছিলেন, যারা যুক্ত ছিলেন বলে তারা কি করছিলেন? মানে কেন টিএমসিপির রাজ্য সভাপতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যাবেন? মানে আমার সব থেকে বড় রাজনীতির প্রশ্ন এখানে। এ তো ছাত্র, আমি ওই ধরে নিই ছাত্রদের আন্দোলন, কোথায় ছাত্ররা? না শুনুন, একদিকে আমার প্রশ্নকে প্রথম বক্তব্য হচ্ছে শিক্ষকের এই যে গণতান্ত্রিক অধিকার, শিক্ষক ছাত্র প্রত্যেকে, মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আমি অসম্ভব আপনি দেখলেন না কেন? আমি আমার বক্তব্য বলছি, মানে প্রশ্নটা আসে কোথায়? না আমি তো কেন আমার শিক্ষকের পক্ষ থেকে বলছি, উনি তো শিক্ষক। আপনি কয়েক বছরের মধ্যে শিক্ষামন্ত্রী, না আমি কখনো আপনি শিক্ষামন্ত্রী হবেনই। আমি একটা না যদি ঘটে থাকে তাহলে আলোচনা হয় না। এটা তো আমি ছিলাম না। না যদি যদি শব্দটা রাখছো, বক্তব্য রাখো। যদি না যদি এটা বলো। আমাদের শিক্ষামন্ত্রী তো বলছেন কিছু, না যদি বলছো কেন? এই সিচুয়েশন রিপোর্ট কাম না, আমি বলছো যদি কেন না, আমি যদি বলাতে আহত হচ্ছে দিদি ভাই, আমি যতটুকু জানি। আমি আপনাকে প্রথম দেখেছি দেবনারায়ণ বাবু, এবং আমি তো না, আপনি শুধু বলুন এবিপি আনন্দ কি এটা তৈরি করেছে ছবিটা? না উনি বলেছেন যে সংবাদ মাধ্যম দেখাচ্ছে এরকম ঘটনা ঘটে। যদি বলছেন কেন? যদি শব্দটা বলো না, মানে তুমি বলো। না যদিটা বলো না, যদিটা কেন বলছো? না যদিটা কেন বলছো? প্লিজ যদিটা কেন বলছো এটা বলো না। মানে যেগুলো আমি দেখতে কি যদিটা কেন বলছো? মারামারি যে হয়েছে, মারামারি না, আমি তোমাকে একটা সাধারণ কথা বলছি। যদি এই মারামারি তো না, আমি বলছি যে মাস্টারমশাইরা আধিকারিক শিক্ষা সহজ কর্মী বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা আন্দোলন করছিল, এটা তুমি মানো তো? তারা ওই শোনো, আমাদের তোমার যে বন্ধু অধ্যাপক যেভাবে কথা বলছে, তুমি কি এটাকে যদি মনে করছো? ঈশিতা দিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছে, তুমি কি যদি মনে করছো? আমার দুঃখ বক্তব্য একটা হচ্ছে, এইটা কেন বলছো? কেন তুমি খারাপ জিনিসকে খারাপ বলো? না খারাপ জিনিসকে খারাপ বলো? দেবনারায়ণ দা খারাপ জিনিসকে ঠিক বলেছেন, খারাপকে খারাপ বলো। আপনি সন্তোষ ভট্টাচার্যের রেফারেন্স টানতে পারেন, সেটা নিন্দনীয়। যদি সেটা না আমার না, এটাকে তুমি অস্বীকার করছো। এই যেটা হ্যাপেনিংস, এটাকে তুমি অস্বীকার করছো। এই জায়গাটাকে তুমি কি কিন্তু মনে করছো? কোনটা? মানে আজকের ইনসিডেন্টটা তুমি কি কন্ডেম করছি? বাস তাহলে যদি বলো না। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আমি কিন্তুতে আসবো। ছোট্ট বিরতি, 30 সেকেন্ডের একটা বিরতির পর ফেরত আসছি। তবে নিশ্চিতভাবে ফেরত আসছি, এখানে দেবনারায়ণ বাবুর মতো কোনো যদি নেই। 30 সেকেন্ড। আমি এই আলোচনায় ঢুকবো, তার আগে দ্রুত একবার আপনাদের দেখাবো যে কোন কোন দাবির ভিত্তিতে, মূলত কোন দাবিতে এই আন্দোলন চলছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কালো দিন, পড়ুয়াদের হাতে আক্রান্ত অধ্যাপকেরা, অভিযোগের আঙুল সেই শাসক দলের ছাত্র সংগঠনের দিকে। অনেকে বলছেন বিশ্ববিদ্যালয়ের অন্দরে বেশ কয়েকদিন ধরেই কিন্তু চাপানুতোরটা ছিল, যার চূড়ান্ত নক্কারজনক বহিঃপ্রকাশ ঘটে বুধবার। সম্প্রতি অডিট করতে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের নামে রয়েছে অসংখ্য ফিক্সড ডিপোজিট, টাকার অঙ্কটা আনুমানিক 783 কোটি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামে এই কয়েকশো কোটির ফিক্সড ডিপোজিট কে করলো, কার অনুমতিতে হলো, এ নিয়ে আলোড়ন পড়ে যায় বিশ্ববিদ্যালয় জুড়ে। এই ফিক্সড ডিপোজিট কাণ্ড প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। অধ্যাপকদের একটা বড় অংশের দাবি সেই সাসপেনশন বাতিল ও ফিনান্স অফিসারের পদ অবলুপ্তির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, প্রকাশ করতে হবে শ্বেতপত্র। এছাড়াও সেনেট সিন্ডিকেটে নির্বাচিত প্রতিনিধি আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা করতে হবে। মূলত এইসব দাবিতে তারা গত সপ্তাহেই রাতভর অবস্থান বিক্ষোভ করেন। তৃণমূল ছাত্র পরিষদেরও দাবি আর্থিক অনিয়ম কাণ্ডে শ্বেতপত্র প্রকাশ করা হোক, কিন্তু অভিযুক্ত ফিনান্স অফিসারকে কোনো মতেই ফেরানোর পক্ষপাতী নয় তারা। 783 কোটির ফিক্সড ডিপোজিট কাণ্ড সহ একাধিক ইস্যুতে অনশন করেন অধ্যাপকদের একাংশ। বুধবার তারা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেন। সেই কর্মসূচি পালন করতে গিয়েই আক্রান্ত হতে হলো তাদের। আমরা সেখানে 12টা থেকে কর্মসূচি পালন করব সেটাই ঠিক ছিল, কিন্তু তার খানিকক্ষণ আগে আমরা দেখছি যে বেশ কিছু মানুষ এখানে এসে হঠাৎ আমাদের যৌথ মঞ্চের যে আরেকজন আহ্বায়ক তাকে হঠাৎ ঘিরে ধরে এলোপাথারি মারতে শুরু করে। বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি অধ্যাপকদের আন্দোলনের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদও যেভাবে বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছিল তা কার্যত পায়ে পা লাগিয়ে অশান্তি করার মতো। কারণ অধ্যাপকেরা চাইছেন অনিয়ম কাণ্ডে সত্যিটা সামনে আসুক, শ্বেতপত্র প্রকাশ করুক কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদেরও দাবি শ্বেতপত্র প্রকাশ করা হোক, তবে তারা চান অভিযুক্ত ফিনান্স অফিসারকে যেন কোনো মতেই ফেরানো না হয়। শুধুমাত্র এই কারণেই আন্দোলনকারী অধ্যাপকদের ওপর এভাবে আক্রমণ। শিক্ষা মহলের একটা বড় অংশের মতে এটা আসলে শাসক দলের ছাত্র সংগঠনের শক্তি প্রদর্শন, নিজেদের কর্তৃত্ব দেখানো। অনেকেই কটাক্ষ করে বলছেন সত্যি শক্তি দেখালো বটে তৃণমূল ছাত্র পরিষদ, একেবারে মাস্টার মশাইদের ধরাশায়ী করে ছাড়লো। এই না হলে ছাত্র, এই না হলে তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। বিরতির আগে আপনারা দেখেছেন যদি শব্দের প্রয়োগ নিয়ে দেবনারায়ণ বাবু বলছিলেন যে যদি এই ঘটনা ঘটে থাকে। ঈশিতা দেবী, আপনার হাতে দিব্যেন্দু পাল, দিব্যেন্দু বাবুর প্রেসক্রিপশন আছে, দয়া করে যদি একটু পড়ে দেন। কি লিখেছেন ডাক্তারবাবু? আমি প্রেসক্রিপশনে ডাক্তারবাবু লিখছেন সরকারি হসপিটাল, সরকারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল, মেডিকেল কলেজের হসপিটাল। ডাক্তারবাবুর নাম বলবেন না, তিনি বদলি হয়ে যাবেন, বদলি হয়ে যাবেন, এমন জায়গায় হবেন যেখানে তার দফতরই নেই। হ্যাঁ, তো সেটা বলছি না। এখানে বলেছে পেন ইন লেফট শোল্ডার ব্লেড and lower back following physical assault, trauma, no head injury. এটা লিখেছেন patient is alert, cooperative and rest, advised rest. কিন্তু physical assault কথাটা লেখা আছে। দেবনারায়ণ বাবু, আমি তো বলবো ডাক্তারবাবু যদি এই প্রেসক্রিপশন ঠিক আছে এটা সাবোটেজ তো তাহলে না না সাবোটেজ তো সাবোটেজ তো হতে পারে। আচ্ছা আপনি লাইভে আছেন, আপনাকে সাবোটেজের সম্ভাবনা আছে দিব্যেন্দু বাবু? সিপিএমএল সাবোটেজ করতে পারে দিব্যেন্দু বাবু? আচ্ছা আচ্ছা, যার সঙ্গে সাবোটেজ তার বক্তব্যটা নাকি যে মেরেছে সাবোটেজ নিজেদের দলের লোকও মারতে পারে। ও আচ্ছা, আমি সেই কথাটা বলছি, এটা হতে পারে। না না সাংঘাতিক না 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 অপরাধ আমার কথা গল্প লিখতে পারো না, আমি আমার বক্তব্য না না তুমি তোমার দিব্যেন্দু বাবুকে জানতে চাইবো। দিব্যেন্দু বাবু, সাবোটেজ আপনার সহকর্মীরাই আপনাকে আহত করেছেন, মারটাকে সমর্থন করছে দিব্যেন্দু বাবু। ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে সংশয়ের জায়গা, কারা মেরেছে সেই নিয়ে সংশয়। আচ্ছা, ওনার ভার্সনটা শুনুন, মেরেছে তো ওনাকে। আপনি এর যে অক্ষত আছেন থাকবে না, ঠিক আছে? না না মেরেছে তো উনি তো বলেছেন সেটা তো। দিব্যেন্দু বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্পেসিফিক্যালি জানতে চাইছি আপনার এই যে শারীরিক আঘাতের কথা ডক্টরস প্রেসক্রিপশনে আমি দেখতে পাচ্ছি, কাদের থেকে এই আঘাত, কারা মারলো? আমি পরিচয়ের দিক থেকে আসতে চাইছি, কাউকে চিনতে পেরেছেন? আমি ডাক্তারি প্রেসক্রিপশন দেখিনি। এখন নিজের মুখে আমি কি করে বলি আহত হয়েছি, কারণ আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমি জানাতে চেয়েছি প্রচুর লোকজন উদ্বিগ্ন যে আমি ঠিক আছি, কিন্তু সব থেকে আঘাত যেটা বুঝলেন সেটা হচ্ছে মনের আঘাত। আমি তখন প্রায় রেস্ট নিচ্ছিলাম, পারছিলাম না, এমনকি সই করতেও পারছিলাম না, উঠতে পারছিলাম না। তখন যেভাবে আমার কলিগদের সামনে এসে অঙ্গভঙ্গি এবং অপমান, ফলে এই আঘাত, শারীরিক আঘাত আজকে তুচ্ছ হয়ে গেছে। গোটা বিশ্ববিদ্যালয় আজকে মানসিকভাবে আহত হয়ে পড়েছে। এই 150 বছরের ওপরের বিশ্ববিদ্যালয়টা, এবং যাতে আমরা স্বাধিকারের প্রশ্ন বলছি, এবং আপনি যে দাবিগুলোর কথা বললেন তার মধ্যে একটা দাবি, সেটা হচ্ছে বলুন তো, প্রশ্ন করুন তো, 3 বছর 3.5 বছর এই আইনটা হয়েছে, মনোনীত সদস্যরা আসছেন, এখানে বসছেন, আমরা কি দোষ করেছি? নির্বাচিত হয়ে ওই সিন্ডিকেট মিটিংয়ে বসে আলোচনা করে বিশ্ববিদ্যালয়টাকে সুষ্ঠু চালনা করতে চেয়েছি।
সিন্ডিকেটে সেনেটে নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করুন। কে দায়িত্ব নেবে এই 150 বছরের বিশ্ববিদ্যালয়টা? ফাইন, দেবেন্দ্রবাবু আমি আসবো আপনার কাছে, মিরাতুন্দি আপনার কাছে আসবো। এই মার খেয়েছেন কিনা, আহত হয়েছেন কিনা, এইগুলো খুব তুচ্ছ প্রশ্ন। আসল হচ্ছে যে ঘটনাটা আজকে চোখের সামনে অন্তত ক্যামেরায় উঠে এলো। আপনাকে জানিয়ে রাখি তার দায়ও কার্যত পরোক্ষভাবে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমের ওপর চাপিয়েছেন, কিন্তু এই ঘটনার দায় তো মানে চিরস্থায়ী ক্ষত থেকে যাবে। না, আমি কিন্তু মানে অতটা আহত হচ্ছি না, মানে আমার মনে হচ্ছে না যে মারাত্মক কাণ্ড ঘটেছে আজকেই, কারণ বহুদিন ধরে ঘটছে। সেটাই ঘটতে 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 একটা অপ্রতিহত তার বেগ, সেই অপ্রতিহত বেগ থাকলে যেখানে পৌঁছয় সেখানে পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে। মানে সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পূর্ণ সিঙ্কিং করছে, আমরা সাজুজ্য রয়েছে, এটাই হওয়ার কথা। আমরা তার জন্য প্রতীক্ষা করছিলাম, ঘটছে এবং আরো খারাপ ঘটবে যদি এটা এই প্রতিহত না করা যায় এর বেগ। আমার যে কথা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল তাতে যে যাকে আমরা বিশেষ করে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছি তিনি শিক্ষামন্ত্রী। আমি তার সত্যি সত্যি তার ভূমিকাটা আমি বুঝতে পারছি না। তিনি দেখতে চাইছেন কার গায়ে হাত পড়েছে, ছাত্রদের গায়ে হাত পড়েছে, শিক্ষকদের গায়ে যে হাত পড়েছে সেটা তার কাছে তার কোনো গুরুত্বই নেই। তিনি সেটাকে উনি বলছেন যে উপাচার্য তাকে বলেছেন গায়ে হাত পড়েনি, যেন হাত পড়াটা খুব স্বাভাবিক বা কাঙ্ক্ষিত ঘটনা। মানে আমি বলছি ধাক্কা ধাক্কি হলে বা তিনি তার সামনে বিশৃঙ্খল হবে সেটাই তো যথেষ্ট খারাপ। সে বড় কথা, সেটা তো বটেই। এখন প্রশ্ন হলো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যার গায়েরই হাত পড়ুক না কেন, সে শিক্ষা কর্মচারী, অশিক্ষক কর্মচারীরা হতে পারেন, একেবারে ভিসি লেভেলের কেউ হতে পারেন, শিক্ষকরা হতে পারেন, শিক্ষার্থীরাও হতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গায়ে হাত তোলার মতন কাণ্ড ঘটবে কেন, এটা আমাদের প্রশ্ন। আদৌ এই ঘটনা ঘটার কথা নয়। সেখানে তিনি এখন জরিপ করছেন এবং হয়তো এটাও তার জরিপের মধ্যে আছে, ওদের ছেলেদের বা ওদের শিক্ষকদের গায়ে হাত পড়লো না, আমাদের ছেলেদের আমাদের শিক্ষকদের গায়ে হাত পড়লো, এটাও হয়তো তিনি জরিপ করছেন। এটাও এইরকম যে মনোভাব শিক্ষামন্ত্রীর, এটা আমাদের দেশে আমরা সত্যি সত্যি এমন শিক্ষামন্ত্রী পাইনি। আমি আনন্দদীপ বাবুর সাথে সহমত, সত্যি আমরা এমন শিক্ষামন্ত্রী এর আগে যাদের পেয়েছি, বহু দোষ সব মানুষেরই থাকে কিন্তু গুণও থাকে। বর্তমান শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিন দিন তার বিবেক বুদ্ধি যেন হারিয়ে যাচ্ছে, তিনি কোন কথা কিভাবে বলতে হয় বুঝতে পারছেন না। কিন্তু আমার বিচারে একটা কথা বলবো, আমার যেটা মনে হচ্ছে, কেন উপাচার্য মহাশয় তাকে এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করব না। শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়েরই একটা আভ্যন্তরীণ ঘটনা, সেই বিষয়ে উপাচার্য সতর্ক থাকলেন না। আমরা আজকে সুমন কেন আমরা প্রশ্ন তুলছি না যে উপাচার্যের ভূমিকা কি? আমাকে সকলে মাফ করে দেবেন, আমি এই রকম কর্তৃপক্ষ দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে, তার দলের জন্য অন্য শিক্ষক মানে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে নিজে আক্রান্ত হয়েছেন, নিজে তাদের দ্বারা অভিযুক্ত হয়েছেন, কিন্তু আসলে তিনি তাদেরই পক্ষে ছিলেন। তা এই উপাচার্যের ভূমিকা আমি নিজে দেখেছি, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি বলছি। এই বর্তমান যে উপাচার্য মহাশয়, তার কোনো দুমুখ নীতি আছে কিনা আমার প্রশ্ন, আমি সেটা রাখতে চাইছি। আজকে তিনি আক্রান্ত হয়েছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু শুনছি তার দিকেও ধেয়ে গেছিল এইসব বহিরাগতরা, কিন্তু তার দায় তার উপরে পড়বে। এবং আমার এখানে একটা, উনি স্যাবোটেজের কথা বলছেন তা নয়, কিন্তু উপাচার্য দায় এড়াতে পারেন না। আমার মনে হয় তাকেও আমরা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবো, কিন্তু আমার বিচারে যথার্থ কাঠগড়ায় যদি আজকের এই ঘটনার জন্য কাউকে দাঁড় করাতে হয়, সেটা হলো দলতান্ত্রিক রাজনীতি, সেটা হলো আক্রমণ পাল্টা আক্রমণের রাজনীতি, সেটা হলো ছাত্রছাত্রীদের হিংসাত্মক করে গড়ে তোলার রাজনীতি। এই রাজনীতি বন্ধ না হলে চলতে থাকবে। গণতান্ত্রিক রাজনীতি যেটা শান্তিপূর্ণ পথে আমরা চাই,
হয়ও। গণতান্ত্রিক রাজনীতি মানে শান্তিপূর্ণ পথেই সত্যের অনুসন্ধান এবং দেশ গড়ার কাজ করা। সেটা যদি হতে না পারে তাহলে কিছু করার নেই। এখানে নাগরিকদের ভূমিকা, অধ্যাপক দেবাশিস এবং ঈশিতা, আমাদের সকল অধ্যাপকদের সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ, নেতানেত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, শাসক পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ, প্রশাসক পুলিশদের ভূমিকা কেউ যথাযথ ভূমিকা পালন করছেন না। এখানে নাগরিকদের ভূমিকা, অধ্যাপক দেবাশিস এবং ঈশিতা, আমাদের সকল অধ্যাপকদের সকলের ভূমিকা গুরুত্বপূর্ণ, নেতানেত্রীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, শাসক পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ, প্রশাসক পুলিশদের ভূমিকা কেউ যথাযথ ভূমিকা পালন করছেন না। আপনি বলছেন প্রশাসক পুলিশদের ভূমিকা। আমি দর্শকদের দেখাতে চাইবো যে আলিয়া বিশ্ববিদ্যালয় এই স্টুডিও থেকেই আমরা অনুষ্ঠান করেছিলাম। আমাদের আজকের অতিথিদের অনেকেই সেদিন ছিলেন এবং সেদিন আমরা সংশয় প্রকাশ করেছিলাম যে অভিযোগের তীর যেহেতু শাসক দলের লোকেদের প্রতি, কতটা ন্যায় বিচারের আশেপাশে যেতে পারবে প্রশাসন। তারা যায়নি, তার কারণ হচ্ছে জামিন অযোগ্য ধারা সত্ত্বেও সরকারি আইনজীবী রাতারাতি ভ্যানিশ হয়ে গেলেন এবং তারপরে প্রত্যেকে ছাড়াও পেয়ে গেলেন। দেখুন, জানি যে আমি অসুস্থ। ক্যান্সার আক্রান্ত উপাচার্যের সামনেই ওরা ভাঙচুর চালিয়েছিল, ভেঙে তছনছ করে দিয়েছিল কাঁচের টেবিল। কারণ ফেল করা সত্ত্বেও পরীক্ষায় না বসে পাশ করানোর ওদের অন্যায্য আজব দাবি মানতে রাজি হননি উপাচার্য। সেদিনও আক্রান্ত হয়েছিল শিক্ষা। ঘটনাস্থল ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়। আজও আক্রান্ত হলো শিক্ষা। ঘটনাস্থল কলকাতা বিশ্ববিদ্যালয়। সেদিনও অভিযুক্ত ছিল তৃণমূল ছাত্র পরিষদ, আজও অভিযোগের আঙুল সেই শাসক দলের ছাত্র সংগঠনের দিকেই। আর অনেকেই বলছেন শাসকের এই বারবারন্তের নেপথ্যে রয়েছে প্রশাসনিক মদত। আলিয়া বিশ্ববিদ্যালয় ভাঙচুরের ঘটনায় 7 তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক গ্রেফতার হলেও সরকারি আইনজীবী আদালতে গড়হাজির থাকায় তাদের জামিন হয়ে গিয়েছিল। পুলিশও অভিযুক্তদের হাজতে চায়নি। শিক্ষাবিদদের একাংশের দাবি, অন্যায় করেও ছাড় পেয়ে ক্রমেই বলিয়ান হয়ে উঠছে রাজ্যের শিক্ষার দায়িত্বপ্রাপ্ত এই ধ্বজাধারীরা। তাঁদের সরকার, তাঁদের কলেজ, তাঁদের বিশ্ববিদ্যালয়, তাঁদের নিদান, তাঁদের বিধান। মানলে ভালো, নইলে হয় ভাঙচুর, নয় হেনস্থা। বহু পথ হেঁটে শিক্ষকদের শিক্ষা দেওয়ার রাস্তাটা তারা ভালোই রপ্ত করে ফেলেছেন। আর মাথার উপর যদি উপরওয়ালার হাত থাকে তাহলে তো থোড়াই কেয়ার। তো অভ্যেসেই আছে এদের কিছু, একটা মিথ্যা কথা, মিথ্যাচার। ব্যাস হয়েই তো গেল। শিক্ষার ধ্বজাধারীদের পাশে খোদ শিক্ষামন্ত্রী। শিক্ষাবিদদের একাংশের গলায় কটাক্ষের সুর। তারা বলছেন হীরক রাজার দেশের শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে বই জ্বালাতেন। আপনারা কি উন্মাদ? সাবধান, রাষ্ট্রকর্মে বাধা দিতে নাই, দিলে মগজ ধরায়। এহেন শিক্ষামন্ত্রীর চোখে শাসকের পর্দা। তাহলে শিক্ষার যা হওয়ার তাই তো হবে। হতাশার সুর শিক্ষা মহলের গলায়। তারা বলছেন শাসক দল করলেই যেন সবকিছুর ছাড়পত্র, যে কারণে রায়গঞ্জে বেল হয় আর মাঝদিয়ায় জেল। কলেজ স্ট্রিটে পাশাপাশি 2 ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হয়, কখনো কলকাতা বিশ্ববিদ্যালয়, কখনো প্রেসিডেন্সি। দোষীদের কিচ্ছু হয় না। কখনো রানীগঞ্জে কলেজে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়া হয়। আমি 5 মিনিট টাইম দিলাম, ওসি যদি না ঢুকে আমি গাড়ি এখনই আগুন লাগাবো। আর কেউ কিছু করতে পারবে না, প্রিন্সিপাল বাইক দিয়ে দিয়েছে, পুলিশ ডাকেনি। কখনো কলেজে ঢুকে শিক্ষিকাকে ধর্ষণের হুমকির অভিযোগ ওঠে, কখনো লোক দেখানো বহিষ্কার কিংবা গ্রেফতার, আর তারপরেই সুকৌশলে ছাড়। শিক্ষায় দৌড়াতেও আমরা ওরা, যা আখেরে শিক্ষাকে আমাদের থেকে দূরে ঠেলে দিচ্ছে বলেই আক্ষেপ শিক্ষাবিদদের। এবিপি আনন্দ। শাহরবাবু, উপাচার্যের কাছ থেকে একটা বিবৃতি তো এই রাজ্যের মানুষ কিংবা আপনারা আশা করতে পারেন যে এই গোটা ঘটনা তিনি চোখের সামনে দেখেছেন। তার ঘনিষ্ঠ মহলের অনেকে বলছেন যে উপাচার্য যেহেতু শিক্ষামন্ত্রী পদে, প্রশাসনিক পদে, তার উপরে তিনি একটা ঘটনায় বলে দিয়েছেন এবং উপাচার্য কি বলেছেন তাও বলে দিয়েছেন, তারপরে কন্ট্রাডিক্ট করাটা রীতিসম্মত নয়। আপনারা অধ্যাপকরা কি চাইছেন? না সুমনবাবু, আমি একটু অন্যভাবে কথাটা বলতে চাইছি। আজকে যে ঘটনাটা ঘটেছে, আপনি যদি আমাদের আন্দোলনের যে রূপরেখাটা দেখেন, আমরা বহুবার চিঠিপত্রের মাধ্যমে উপাচার্যের সঙ্গে বসেছি। আমি একটা কথা আপনাকে বলি, আমাদের সহ উপাচার্য অর্থ যিনি আছেন, তিনি একটা সময় আমরা যখন উপাচার্যের কাছে এসব চিঠিপত্র দিচ্ছি, তিনি আমাদের শিক্ষকদের সঙ্গে বসতে চাইলেন। আমরা কয়েকজন গিয়েছিলাম। ওই 783। আমি একটা কথা স্পষ্ট আপনাকে বলি না, আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে আপনারা
কার মৌচাকে ঢিল মেরেছিলেন? আমি এই জন্যই বলছি যে আমি যদি রাজনৈতিক দাবি দেখি 783 কোটি টাকার এই যে গরমিল পাওয়া গেছে সেটা নিয়ে শ্বেতপত্র আপনাদের দাবি ছিল, তৃণমূল কংগ্রেসেরও তাদের ছাত্র শাখারও একই দাবি শ্বেতপত্র প্রকাশের, তাহলে সমস্যাটা কোথায়? সেই জায়গাটায় আপনি বলছি, খুব ছোট্ট করে বলছি, তাকে আমরা যেটা বললাম সেটা এখানে বলতে চাইছি যে দেখুন, সরকারি জায়গা থেকে অডিটে কিছু অনিয়ম আর্থিক ঠিকঠাক মতো রাখা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে এসে থাকে যদি হয় আপনারা সেটা ঠিক করুন, আমরা আপনাদের পাশে আছি। তিনি তারপরে যদি দিন তারিখ ধরে বলেন অবাক হয়ে যাবেন, ওই রূপকথার গল্প, মানে সে আমি ওই জায়গায় যেতে চাই না। ধরুন আগের দিন ফিনান্স কমিটি করে তারা বলছেন 5 কোটি টাকা তারা ভাঙিয়ে নেবেন, শুনলে অবাক হয়ে যাবেন। তার পরের দিন হরিসাধন বাবুকে চিঠি দিচ্ছেন যে আপনি আপনার নামে এই যে 5 কোটি টাকা করেছেন এটা আপনি মানে হোল বেনিফিশিয়ারি, মানে চমকে যাবেন দেখলে ব্যাংক থেকে পরিষ্কার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এই আন্দোলন মানে আমি বলছি আপনাদের উপর হামলার দরকারটা কি? এবার উপাচার্যের জায়গায় যাচ্ছে। এবার উপাচার্যকে আমরা বারবার বলেছি যে দেখুন এটা ঠিক নয়, যেটা দিব্যেন্দু বললেন। আমরা 25 তারিখে যখন সিন্ডিকেট সভার কাছে একটু সময় চেয়েছিলাম, গেলেন না, মাননীয় নিবন্ধককে পাঠালেন, শেষে তিনি এসে আমাদের বিবৃতি দিলেন। এবং যে কথাটা আজকে দাঁড়িয়ে বলতে চাইছি আপনাদের, আমাদের 4টে দাবি দেখেছেন যে হরিসাধন বাবুকে আপনারা বসান, পোস্টটাকে যে আপনারা তুলে দিয়েছেন সেটাকে চালু করুন, শ্বেতপত্র করুন, ঠিকই দুতরফ। এবং এইটা আমরা বলেছি জানেন, আজকে আপনি বলছেন, আমরা যখন আলোচনা করছি সবার সামনে বলেছি যে সিন্ডিকেট তো অন্তত এই দাবিটা নিয়ে কথা বলতে পারতো যেটা ওরাও চাইছে আমরাও চাইছি, ঠিক এই কথাটাই বলেছি, কিন্তু তারা কিছু করেননি। এবং যখন উপাচার্যকে এইসব বলা হচ্ছে দিনের পর দিন, তিনি উপেক্ষা করে যাচ্ছেন। আজকে উপাচার্য আমি জানি না, ধরুন দিব্যেন্দুকে যখন মারছে আমি তো সেখানে ছিলাম, উপাচার্য সহ উপাচার্য শিক্ষা এসেছেন, প্রথমে উপাচার্য ঘরে ঢুকবেন, উপাচার্যকে ঘরে ঢুকতে দেননি ছাত্ররা, এটা বলা দরকার। একেবারে পুরো আটকে রেখেছেন, উপাচার্য সহ উপাচার্য তাদের ঘরে ঢুকতে পারেননি, তারা নিচে এসে দাঁড়িয়ে আছেন চত্বরে। তারপরে হঠাৎ উপরে একটা গোল করে হইচই, দৌড়ে দেখা যাচ্ছে দিব্যেন্দুকে মারছে। আমি চেঁচিয়ে ভাইস চ্যান্সেলরকে বললাম যে দিব্যেন্দুকে মারছে, ভাইস চ্যান্সেলর দৌড়ে গেলেন। ভাইস চ্যান্সেলর তাকে বলবো আমরা রেস্কিউ করবার জন্য গেলেন, সঙ্গে আমরা ছিলাম, আমিও ছিলাম। এবং তারপরে ভাইস চ্যান্সেলর সরাবার চেষ্টা করলেন, আমরা সবাই মিলে করলাম, দিব্যেন্দুকে উদ্ধার করে নিয়ে। আজকে শিক্ষামন্ত্রী বলছেন যে ভাইস চ্যান্সেলর বলেছে কোনো ঘটনাই ঘটেনি, অথচ আমরা কিন্তু দুপুরবেলা দেখেছি প্রেস কনফারেন্সে বলেছে, একটা বৈদ্যুতিন মাধ্যমে দেখেছি উপাচার্যের কথা বলে তারা বলছেন, উপাচার্য নিজে বলেছেন আমি নিগৃহীত হয়েছি। ফাইন, আমি দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, আপনার মনে থাকবে যে প্রথম দিন থেকে যখন রায়গঞ্জ এবং মাসদিয়ার অন্যরকম নিয়তি হচ্ছিল অভিযুক্তদের, তখন থেকে একটা সরকারি বিবৃতি আসেনি। আজকে ওই 15 দিন আপনি যদি রায়গঞ্জ থেকে গোনেন তাহলে 4টে ঘটনা ঘটেছিল অধ্যক্ষ নিগ্রহের। একটা সরকারি বিবৃতি আমার মনে হয় ঘটনাগুলো অনেক পরিমাণ কমিয়ে দিতে পারত। আজকে এই সরকারের কাছে একটা দৃঢ় দলতন্ত্র না দেখে একটা দৃঢ় পদক্ষেপ রাজ্যের মানুষ আশা করতে পারেন না? আমি দিদির সাথে একদম একমত। এই ঘটনাটা সবাই ধিক্কার জানাচ্ছে, নিন্দা করছে তা না, এটা আসলে গভীর চিন্তার একটা ঘটনা। এবং কেন চিন্তার ঘটনা, একসাথে যখন বলছি চিন্তার ঘটনা, প্রত্যাশিত নয় বলছি, আবার বলছি এই ঘটনা প্রত্যাশিত। কারণ তুমি যে সময়টা, যে নির্দিষ্ট ইনসিডেন্টের কথা বললে, সেই সময় থেকে শুরু করে যখনই এই ঘটনাগুলো ঘটেছে, তারপর কিন্তু পাবলিক ডোমেইনে রাজনৈতিক দলের তরফ থেকে ঘটনাটাকে খাটো করে দেওয়া হয়েছে। কখনো তাদের বয়স বিচারে করা হয়েছে। এখন শিক্ষামন্ত্রী কালকে প্রেস কনফারেন্স করে কেন আমরা এই অনুষ্ঠান করেছি সেটা নিয়েও প্রশ্ন তুলছেন। খাটো করছেন। এই খাটো করবার ফলে যেটা ঘটছে যে লুম্পেন শক্তি তো একটা শক্তি, একটা সংস্কৃতিও বটে, দুর্বৃত্তদের একটা সংস্কৃতি থাকে। আসলে বিচ্ছিন্নভাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের কিছু সহকর্মী বন্ধু আঘাত পেয়েছে এমনটা নয়, স্কুলে মাস্টারমশাই বিচ্ছিন্নভাবে আঘাত পাচ্ছে, শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলছে এরকমটা নয়। সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে কোথাও দুর্বৃত্তরা রাজ করছে, কোথাও লুম্পেন শক্তি ডমিনেট করছে। রাজ্যে এই সংস্কৃতিটা মাথাচাড়া দিয়েছে। এবং এটা বুঝতে হবে যে এই শক্তি যখন মাথাচাড়া দেয় তখন একটাভাবে মনে হতে পারে দিব্যেন্দু আজকে আঘাত খেয়েছে, বিচ্ছিন্নভাবে ইস্যুতে দিয়ে আঘাত খেয়েছে, এটা নয়। রাজ্যে এই ধরনের ঘটনা যখন ঘটবে দিদি, এটা আমাদের কিন্তু বুঝতেই হবে, ইতিহাস বারবার দেখিয়েছে, তখন এই সমাজে কিন্তু রাজনৈতিক দল নাই। কারণ আজকের ঘটনাটা অ্যাপারেন্টলি রাজনীতির বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সহায়ক কর্মী বন্ধু এবং মাস্টারমশাইরা একজোটে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কিছু কথা বলছেন। তার সাথে তুমি একমত হতে পারো, তার সাথে তোমার ভিন্ন মত হতে পারে। এটা তো আর যাই হোক কোনো পলিটিক্যাল বিষয় নয়। ছাত্র, যেকোনো অভিভাবক ছাত্র রাজি হবেন, কোন ছাত্র এই রকম দাবিতে আন্দোলন করা মাস্টারমশাইদের দিয়ে পেটাবে? দেখো একটা দুঃখ, তুমিও ছাত্র ছিলে, আমিও ছাত্র ছিলাম, স্যারও মতন একদম প্রবীণ মানুষ একটা সময় ছাত্র ছিল। ছাত্রদের একটা সংস্কৃতি থাকে। আগে বলতে চাইছি, আগে মাস্টারমশাইয়ের জায়গা থেকে বলছি, এরা কোনো অবস্থায় ছাত্র নয়।
কারণ ছাত্র যদি এদেরকে মানতে হয় তাহলে ছাত্র সমাজকে আমাদের অপমান করতে হবে, ছাত্র সমাজকে আমাদের খাটো করে ফেলতে হবে। এরা ছাত্র নয়, কারণ ছাত্রদের মধ্যে মাস্টারমশাই বেঁচে থাকে, ছাত্রদের মধ্যে মাস্টারমশাই তৈরি হয়। কখনো কোনো ছাত্র সমাজ মাস্টারমশাইকে শারীরিকভাবে নিগৃহ করতে পারে না, যদি করে তাহলে বুঝতে হবে সে আর যাই হোক ছাত্র সমাজের কোনো অংশ হতে পারে না। বেসিক্যালি লুম্পেন শক্তি, এবং এরা বারবার করে মাথা চাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে, কারণ কোথাও রাজনৈতিক মদত প্রচ্ছন্নভাবে অথবা পরোক্ষভাবে থেকে যাচ্ছে, যে কারণে তোমরা বিভিন্ন দিন প্রায় বাইট দেখিয়ে চলেছো। সেই দেখানোর পর কিন্তু আমরা কোনো শাস্তির বিধান দেখতে পাচ্ছি না। শাস্তির বিধানের কথা বলতে আমি দ্রুত একবার আরেক স্টুডিওতে বিশ্বনাথ বাবুর কাছে যাব। বিশ্বনাথ বাবু, ক্যামেরার সামনে এই ঘটনার বেশ কিছু অংশ রেকর্ড করা হচ্ছে, তারপরও সংবাদ মাধ্যমকে শুনতে হয় যে পুরোটা বানানো, এরকম ঘটনা হয়নি, ঘটনা ভিত্তিহীন। না, একটা খুব দুর্ভাগ্যের যে আজকে যাদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল শিক্ষামন্ত্রীর, আক্রান্ত শিক্ষকদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য সেটা হলো যে শিক্ষামন্ত্রী সেটা ঘটনা নিয়েই প্রশ্ন তুলছেন। অর্থাৎ তিনি নীরবে কিন্তু আজকের ঘটনাটার সম্মতি জানাচ্ছেন। কাদের সম্মতি জানাচ্ছেন? যে শক্তিটা নিয়ে দেবাশিস দা এইমাত্র বলছিল। আমি কিন্তু বলছি এটা বেসিক্যালি সারা পশ্চিমবাংলার এখন বেসিক সমস্যা হলো গণতন্ত্রের প্রশ্নে। যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান তৃণমূল কংগ্রেস মনে করছে আমার প্রতিষ্ঠান, কলকাতা বিশ্ববিদ্যালয়কে তারা মনে করছে এখানে আর কারো প্রতিবাদ করার সমবেত করবার অধিকার নেই, ওটা আমার প্রতিষ্ঠান, আমি যেভাবে চালাবো সেভাবে চলতে হবে, তোমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে না, তোমরা কোনো আন্দোলন করতে পারো না। আমি বলছি এটা শহরের বুকে হলো যেন আপনারা টের পাচ্ছেন, পশ্চিমবাংলায় 340টা ব্লকেরই কিন্তু কন্ডিশন এক। অর্থাৎ কোনো বিরোধী দলের থেকে যদি কোনো কথা আসে, কোনো যদি সমাবেশ আসে সরকারের বিরুদ্ধে, কোনো যদি ডেপুটেশন আসে বিডিওর কাছে, তবে সেই কণ্ঠটা রোধ করতে হবে। বেসিক্যালি আজকে কলকাতা ঘটনা যেটা ঘটলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেটা হলো গণতন্ত্রের, বৃহত্তম গণতন্ত্রের প্রশ্নের সাথে যুক্ত। পশ্চিমবাংলায় বহুত্ববাদী গণতন্ত্রের যে রীতিমতন একটা খরা চলছে এবং এটা সংকটের মধ্যে যে চলছে তারই পূর্ণ। এবং এই যে শক্তিটা আজকে কলকাতার বুকে দাপিয়ে বাড়ালো, এই শক্তিটার উপর ভিত্তি করে কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণীগুলো পার হচ্ছে, আমাদের চোখে ধরা পড়ছে। আমরা প্রত্যহ রাজনীতি যেইভাবে দেখতে পাচ্ছি তাতে এই শক্তিটাই কিন্তু নিয়ন্ত্রণ করে নির্বাচনের সময়, এই শক্তিটাই কিন্তু জনমতকে প্রভাবিত করে, এই শক্তিটাই 13 পঞ্চায়েত নির্বাচন, 14 লোকসভা নির্বাচন এবং সম্প্রতি ঘটে যাওয়া পুরসভা নির্বাচনকে প্রভাবিত করেছে। অঙ্ক এবং নির্বাচনে কাজে লাগানোর প্রসঙ্গ আছেন, আমরা একেবারে সরাসরি প্রশ্নটা রাখছি যে ছবি 150 বছরের কলকাতা বিশ্ববিদ্যালয়কে আজকে দেখতে হলো, যে ছবির কিছুটা অংশ সংবাদ মাধ্যমের ক্যামেরায় আজকে উঠে এলো, সে কি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষও চান, তারা প্রত্যাশা করেন সেই ছবির? এই প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। শেষে অবশ্যই বারবার বিরোধীরা যে কথাগুলো তুললেন ক্ষমতায় আসার আগে, বারবার শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা হলেই যে কথাগুলো তুললেন সন্তোষ ভট্টাচার্য কিংবা গোপাল সেনের ঘটনার কথা, সেই ঘটনাগুলো দিয়ে আজকের ঘটনাকে জাস্টিফাই বোধহয় করা যায় না। সেই ঘটনা ক্যালকাটা ইউনিভার্সিটি আপনারা বলবেন না আজকের ঘটনা, আমি বলছি আপনারা করুন, এগুলো কন্ডেম করুন, আপনি করছেন, আজকের ঘটনা কন্ডেম করছেন তো? সন্তোষ ভট্টাচার্য কিংবা গোপাল সেনের ঘটনার পাশে অন্তত দেবনারায়ণ বাবু আজকের ঘটনাকে রাখছেন। শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই রাখবেন, কোনো সন্দেহ নেই। আমরা এই অনুষ্ঠান শেষ করবো, যেতে যেতে ঘটনাগুলো দেখে নেব। কোথাও উপাচার্য নিগ্রহ, কোথাও নিগৃহীত অধ্যক্ষ, কোথাও ছাত্রছাত্রীদের সামনেই স্কুল শিক্ষককে বেধড়ক মারধর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং অধ্যাপক নিগ্রহের অভিযোগ সেই তালিকায় নয়া সংযোজন। অনেকে অবশ্য বলছেন যে হারে আক্রান্ত হচ্ছেন শিক্ষকরা, তাতে হয়তো আর কিছুদিন বাদে সব ঘটনা মনেও রাখা যাবে না। বাম আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর কপালে জুটেছিল চরম অসম্মান। বহুদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি তাকে, হেনস্থা হতে হয়েছে সিপিএম পন্থী কর্মীদের হাতে। নকশাল আমলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই খুন হয়েছিলেন উপাচার্য গোপাল সেন। ৯ দশকের গোড়ায় সিটি কলেজের অধ্যক্ষ সাধনা সরকারকে হেনস্থার অভিযোগ উঠেছিল সিপিএম এর বিরুদ্ধে। অনেকেই ভেবেছিলেন পরিবর্তনের মধ্যে দিয়ে হয়তো শিক্ষাঙ্গনে শিক্ষকদের আক্রান্ত হওয়ার অপসংস্কৃতিরও পরিবর্তন ঘটবে, কিন্তু কোথায়? রায়গঞ্জ থেকে রামপুরহাট, হাওড়া থেকে বীরভূম,
অনেকেই কটাক্ষের সুরে বলছেন শিক্ষক পেটানো যেন শাসকের শিক্ষার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই আমলেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর তছনছ করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যত ঘর থেকে বাইরে বের করে হুঁশিয়ারির সুরে স্মারকলিপি নিতে বাধ্য করেছে। তৃণমূল আমলেই নিযুক্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুকে সরানোর দাবিতে তৃণমূল প্রভাবিত শিক্ষাকর্মী সংগঠনের বিক্ষোভ চরম চেহারা নিয়েছিল। মারমুখী সদস্যদের হাত থেকে রেহাই পাননি মহিলা কর্মীরাও। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুজাতা চৌধুরীকে ধাক্কা মারতে মারতে বের করে দেওয়া হয়েছিল। শুধু শারীরিক হেনস্থাই নয়, অভিযোগ উঠেছে মানসিক চাপেরও। অভিযোগ শাসকের চাপের জেরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল অচিন্ত বিশ্বাসকে। এরকম অজস্র উদাহরণ আছে। যত দিন যাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে লম্বা হচ্ছে উদাহরণের তালিকা। ক্রমেই শিক্ষার কঙ্কালসার চেহারাটা আরও প্রকট হচ্ছে। এবিপি আনন্দ। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR স্ট্রঙ্গার সেফার সুপার সেফার এবং NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন।